আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। হামলার আকস্মিক তীব্রতায় দিনভর আতঙ্কে ছুটোছুটি করেছেন উত্তর ইসরায়েলের বাসিন্দারা। শুধু এক শহরের ৬০,০০০ মানুষ আশ্রয়কেন্দ্রের ঠাঁই নিয়েছেন। রকেট হামলার ঝড়ে ইসরায়েলকে প্রকম্পিত করে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের একটি ট্যাঙ্কও অবশিষ্ট রাখবেন না তারা। শীর্ষ স্তরের কয়েকটি হামলায় ইসরায়েলি বাহিনীর বুকে কাঁপন ধরিয়েছেন গাজার যোদ্ধারা। ইরান বলেছে লেবানন দখলদার সেনাদের জন্য দোজখে পরিণত হবে, যেখান থেকে তারা ফেরার পথও পাবেন না। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা পেতে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর নাহারিয়ার প্রায় ৬০,০০০ মানুষ বুধবার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রাত কাটিয়েছেন। ইসরায়েলি মিডিয়া বলেছে হিজবুল্লাহর প্রতিশোধমূলক হামলার তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত তারা আশ্রয়কেন্দ্রের দিকে ছুটতে থাকেন। এদিন নাহারিয়ার পাশাপাশি লেবানন থেকে ছোড়া প্রায় ৮০টি রকেট মেরন এবং অন্য বসতিগুলোতেও আঘাত হানে। হিজবুল্লাহ জানিয়েছে এছাড়াও তাদের যোদ্ধারা উত্তর ইসরায়েলের নর্দার্ন গ্যালিলি অঞ্চলের সার এবং ঘাদ হাজিফ বসতিতে বিপুল পরিমাণ কাতিউষা রকেট নিক্ষেপ করেন। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় বেসামরিক লোকজনের প্রাণহানির জবাবে বুধবার ইসরায়েলের মোট ৭টি বসতিতে হামলা চালানো হয়। এদিকে হিজবুল্লাহর বিভিন্ন অবকাঠামো এবং সামরিক অবস্থানে হামলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। আল মায়াদিনের খবরে বলা হয় হামাসের আল কাসাম ব্রিগেডস বুধবার গাজা সিটির তাল আল হাওয়াই পরিচালিত শীর্ষ স্তরের ৪টি হামলার ফুটেজ প্রকাশ করেছে। ফুটেজে সেখানে হানা দেয়া ইসরায়েলের সাঁজোয়া এবং পদাতিক বাহিনীকে প্রচণ্ড আঘাত করার দৃশ্য দেখা গেছে। হামলায় ব্যবহৃত হয়েছে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি, শক্তিশালী অ্যান্টি পার্সোনাল এক্সপ্লোসিভ এবং অবিস্ফোরিত ইসরায়েলি বোমা। স্থানীয়ভাবে তৈরি রকেট চালিত গ্রেনেড বা আরপিজি দিয়েও একটি ইসরায়েলি হামভি ট্রাককে সরাসরি আঘাত করা হয়। এদিকে রাফার পূর্বাঞ্চলে বুধবার ট্যান্টেম আরপিজির মাধ্যমে একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করে আল কাসাম। আল নাসের সালাহ আল দিন ব্রিগেডসের সঙ্গে যৌথভাবে তাদের যোদ্ধারা তাল আল হাওয়ার দক্ষিণে অবস্থান নেওয়া সেনাদের উপর বিপুল পরিমাণ মর্টার নিক্ষেপ করেন। এদিন ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের ন্যাশনাল রেজিস্ট্যান্স ব্রিগেডস রাফা সীমান্ত ক্রসিংয়ে দখলদার বাহিনীর উপর বড় ধরনের মর্টার হামলা চালায়। হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন ইসরায়েল লেবাননে প্রবেশ করলে তাদের একটি ট্যাঙ্কও থাকবে না। বুধবার পবিত্র আশুরা উপলক্ষে দেয়া ভাষণে গাজার সাহসী যোদ্ধা এবং সংগ্রামের প্রতি অবিচল জনগণকে অভিবাদন জানিয়ে তিনি বলেন প্রতিরোধ যোদ্ধাদের বিজয় মানে এই অঞ্চলের সব মানুষের বিজয় যারা এতদিন ইসরায়েলের দখলদারিত্ব, গণহত্যা, আগ্রাসন ও হুমকি সহ্য করে এসেছেন। হিজবুল্লাহ প্রধান বলেন ইসরায়েল যদি লেবাননে বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করতেই থাকে তাহলে হিজবুল্লাহ ইসরায়েলের নতুন নতুন এলাকায় আঘাত হানবে। প্রতিরোধ বাহিনী এমন এলাকায় ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করবে যা আগে কখনো লক্ষ্যবস্তু করা হয়নি। নাসরুল্লাহ বলেন লেবাননের সর্বাত্মক যুদ্ধ করার ক্ষমতা ইসরায়েলের নেই। গাজায় তাদের সামরিক সক্ষমতা হ্রাস পেয়েছে। ইসরায়েলি বাহিনী গাজা এবং উত্তরের যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতির কারণে ট্যাঙ্কের ঘাটতির কথা স্বীকার করেছে উল্লেখ করে তিনি বলেন ১০ মাসের বিরামহীন আগ্রাসনের পর ইসরায়েল তার উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছে। গাজার বেসামরিক মানুষের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যার মাধ্যমে এখন সেই ব্যর্থতা লুকোনোর চেষ্টা করছেন তারা। হিজবুল্লাহ প্রধান প্রতিশ্রুতি দেন ইসরায়েলি হামলায় লেবাননে পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়িগুলো আগের চেয়ে আরও সুন্দরভাবে পুনর্নির্মাণ করা হবে। মার্কিন নিউজ ওয়েবসাইট সেমফোর বুধবার জানিয়েছে ক্যাপিটাল হিলের ১২২টি অফিসের ২৩০ জনেরও বেশি বেনামি কর্মী এক চিঠিতে স্বাক্ষর করেছেন, যেখানে ২৪ জুলাই কংগ্রেসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদ জানাতে অথবা ভাষণ বয়কট করতে কংগ্রেস সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে। কংগ্রেশনাল প্রোগ্রেসিভ স্টাফ অ্যাসোসিয়েশনের এই চিঠিতে উল্লেখ করা হয় এটি রাজনৈতিক ইস্যু নয় বরং নৈতিক ইস্যু। সারা দেশ এবং বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নাগরিক, শিক্ষার্থী এবং আইন প্রণেতারা গাজা যুদ্ধে নেতানিয়াহুর পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছেন। চিঠিতে নেতানিয়াহুর ভাষণের বিরুদ্ধে ক্রমবর্ধমান অবস্থানের কথা তুলে ধরে বলা হয় কয়েকজন ডেমোক্রেটিক আইন প্রণেতা ভাষণ বয়কটের ঘোষণা দিয়েছেন। অন্যরা বলেছেন নেতানিয়াহু নয়, শুধু ইসরায়েলকে সম্মান দেখাতে তারা এ সময় কংগ্রেসে উপস্থিত থাকবেন। চিঠিতে বলা হয় রিপাবলিকানরা নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানোর পক্ষে থাকলেও সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা এবং যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ইহুদি কর্মকর্তা চাক শুমান নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন। সংবাদ মাধ্যম পলিটিকো বলেছে এই সফরের সময় নেতানিয়াহু প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বৈঠক করতে পারেন।
যদিও তাকে এখনও আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়নি। ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি কানি মার্কিন সংবাদ মাধ্যম নিউজ উইককে বলেছেন, ইরানি মিত্রদের জোটের বিরুদ্ধে যুদ্ধে নিশ্চিতভাবে হেরে যাচ্ছে ইসরায়েল। সংবাদ মাধ্যমটি উল্লেখ করেছে, মিত্রদের এই জোটকে ইরান প্রতিরোধের অক্ষ বলেও অভিহিত করে থাকে। এর মধ্যে রয়েছে গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের আনসারুল্লাহ ও ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। বাকিরি কানি বলেন, ইসরায়েল যদি উত্তরে যুদ্ধের বিস্তার ঘটানোর চেষ্টা করে তাহলে নিশ্চিতভাবে লেবানন দখলদার সেনাদের জন্য দোজখে পরিণত হবে, যেখান থেকে তারা ফেরার পথ পাবে না। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাকিরি কানি বলেন, গাজা ইসরায়েলের গণহত্যা বন্ধের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দ্রুত এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে। গত 9 মাসে ইসরায়েল গাজায় যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়েছে তার ফিরিস্তি তুলে ধরে তিনি বলেন, 285 দিনে দখলদার সেনারা গাজায় ভয়াবহ রকমের আন্তর্জাতিক অপরাধযজ্ঞ চালিয়েছে, যার বেশিরভাগ শিকার নারী ও শিশু। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা ইসরায়েলি বর্বরতায় ঘণ্টায় গড়ে 20 জন ফিলিস্তিনি হতাহত হচ্ছেন। এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের পর ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল গাজায় যে পরাজয়ের মুখে পড়েছে, লেবাননে বা অন্য কোথাও যুদ্ধের বিস্তার ঘটিয়ে সেই ক্ষতিপূরণ করতে পারবে না, বরং তারা অনেক বেশি ঝুঁকির মধ্যে পড়বে। বাকিরি কানি জানান, তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। এছাড়া ইসরায়েল গাজা উপত্যকায় গত কয়েক মাস ধরে যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তা জরুরি ভিত্তিতে অবসানের বিষয় নিয়েও ল্যাভরভের সঙ্গে আলোচনা হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং বুধবার গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ফিলিস্তিন সমস্যা সমাধানে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। গাজার জনগণের বিরুদ্ধে সম্মিলিত শাস্তি বন্ধ করতে ইসরায়েলের প্রতিও আহ্বান জানান তিনি। ফু কং বলেন, গুরুত্বপূর্ণ প্রভাবশালী দেশগুলোর উচিত সদিচ্ছা প্রদর্শন করা এবং এ বিষয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে রাজি করাতে আন্তরিক ও দায়িত্বশীল হওয়া। গাজার মানবিক বিপর্যয়কে মানব সৃষ্ট উল্লেখ করে তিনি উপত্যকায় মানবিক সহায়তা সরবরাহ নিশ্চিত করতে গাজায় সব স্থল ক্রসিং খুলে দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র এবং বেসরকারি সামরিক ঠিকাদারি প্রতিষ্ঠান ব্ল্যাক ওয়াটারের প্রতিষ্ঠাতা এরিক প্রিন্স বলেছেন, সাগরের পানি দিয়ে গাজাকে প্লাবিত করার পরিকল্পনায় বাধা দিয়েছিল পেন্টাগন। হেরিটেজ ফাউন্ডেশন পলিসি ফোরামে দেয়া বক্তৃতায় তিনি বলেন, আমি গাজার 300 মাইল দীর্ঘ টানেলকে সাগরের পানি দিয়ে প্লাবিত করার জন্য পুরো অর্থায়ন এবং অন্যান্য সক্ষমতা ইসরায়েলিদের দিয়েছিলাম। এ সময় তিনি দাবি করেন, বাইডেন প্রশাসন ইসরায়েলকে বাজে পরামর্শ দিয়ে চলেছে, যেসব পরামর্শ গাজা যুদ্ধের সমাপ্তি টানতে ইসরায়েলকে বাধা দিচ্ছে। এর উদাহরণ হিসেবে তিনি গাজাকে প্লাবিত করার কাজে পেন্টাগনের বাধা দেওয়ার কথা তুলে ধরেন। ভয়েস অফ আমেরিকা জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের সেনাবাহিনীর সাবেক এক সার্জেন্টের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, পশ্চিম তীরে একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার অভিযোগে ইসরায়েলের সাবেক সার্জেন্ট এলোর আজারিয়ার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়। নিষেধাজ্ঞার ফলে আজারিয়া এবং তার পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বিবেচিত হবেন বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর। পশ্চিম তীরের শান্তি, নিরাপত্তা বা স্থিতিশীলতাকে ব্যাহত করার সঙ্গে জড়িত আরও ব্যক্তির উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান মার্কিন কর্মকর্তারা। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা আনরুয়ার প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, যুদ্ধের সব নিয়মকানুন ভেঙে ইসরায়েল গত 10 দিনে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া অন্তত 8টি স্কুলে হামলা করেছে। আল জাজিরা জানিয়েছে, গত 24 ঘণ্টায় গাজা ইসরায়েলি হামলায় 81 জন নিহত হয়েছেন। জাতিসংঘে ফিলিস্তিনি দূত রিয়াদ মনসুর নিরাপত্তা পরিষদকে বলেছেন, গাজা ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তা ইতিহাসের সবচেয়ে স্পষ্ট গণহত্যা। এর চেয়ে পরিচ্ছন্ন ডকুমেন্ট আর কোনো গণহত্যাই ছিল না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, 7 অক্টোবর অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে বুধবার পর্যন্ত অন্তত 38,794 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার অধিকাংশই শিশু ও নারী। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মোট জনসংখ্যার 40% ইসলাম ধর্মাবলম্বী।
এমনটাই দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য বিজেপির শীর্ষ নেতা হেমন্ত বিশ্ব শর্মা। বিষয়টিকে জীবন মরণ সংকট হিসেবে বিবেচনা করছেন বলে উল্লেখ করেন তিনি। কিছুদিন পরেই ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। সে নির্বাচনে বিজেপির দলীয় সহ পর্যবেক্ষক হিসেবে বর্তমানে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে অবস্থান করছেন হেমন্ত। বুধবার সেখানে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আসাম এবং আসামের জনসংখ্যাগত পরিবর্তন এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে বড় ইস্যু। আমার রাজ্যে এখন মোট জনসংখ্যার 40% মুসলিম, যেখানে 1951 সালে এই হার ছিল মাত্র 12%। আমার জন্য এখন এটি আর রাজনৈতিক ইস্যু নয়, বরং জীবন মরণ সংকট। এর আগে হেমন্ত অভিযোগ করেছিলেন, ঝাড়খণ্ডে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হার বাড়ছে এবং এই অনুপ্রবেশকারীরা রাজ্যের আদিবাসী তরুণীদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করে বিয়ে করছে। বুধবারের ব্রিফিংয়ে আগের সেই অভিযোগ তুলে ধরে তিনি বলেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ঝাড়খণ্ডকে মিনি বাংলাদেশে পরিণত করেছেন। গত কয়েক বছরে বিপুল সংখ্যক বাংলাদেশি এই রাজ্যে অনুপ্রবেশ করেছে। আদিবাসী মেয়েদের বিয়ে করে তাদের জমি হস্তগত করেছে। এই প্রক্রিয়া এখনও চলছে। আমরা চাই অনুপ্রবেশকারীরা যেন আর আদিবাসী মেয়েদের বিয়ে করতে না পারে। সেজন্য ঝাড়খণ্ডের বিধানসভা আইন করুক। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।